সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব ডিসেম্বরেই দেশে ফিরছেন, দেশের মাটিতেই মরতে চান শেখ হাসিনা। হাসিনাকে ফেরানোর পরিকল্পনার মাস্টার মাইন্ড খলনায়ক ওয়াকার। বিস্তারিত থাকছে প্রতিবেদন। ডিসেম্বরের আলটিমেটাম, এবছরের ডিসেম্বরেই ফিরব। আমার মৃত্যু হলেও এই দেশের মাটিতেই হোক, তবুও ফিরব, সরাসরি এবার জানিয়ে দিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এই বার্তায় কি এবার নড়ে চড়ে বসছে তারেকের সরকার? কিছুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এই বছরেই ফিরব, 2026 সালের মধ্যেই ফিরব। তখনই বিএনপি সরকারের বিভিন্ন মন্ত্রী উপদেষ্টা ঢোক গিলে কথা বলছিলেন। আশঙ্কা তাদের তাড়া করছিল, সেটা তাদের অসংলগ্ন কথা শুনলেই বোঝা যায়। কিন্তু এখন তো নির্দিষ্ট করে বলেই ফেললেন শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যেই আমি দেশে না রাখবো। এবার কি করবে তারেকের সরকার? ভারতে বসে হাসিনা যে ছক কষে ফেলেছেন সেটা বহুবার আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এবার ফের একটা দীর্ঘ টেলিফোনিক সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। জানিয়ে দিলেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরে স্বেচ্ছায় আদালতের সামনে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, আমাকে গ্রেপ্তার করতে পারে, প্রাণে মেরেও ফেলতে পারে, প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে, দেশে ফিরলেই হতে পারে গ্রেপ্তার। কিন্তু তারপরও দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড়। দেশে ফেরাতে পারবে না বলেই জানিয়েছেন মুজিব কন্যা। তিনি জানিয়েছেন মৃত্যু এলেও তিনি চান যেন নিজের দেশের মাটিতেই হোক, যেখানে তার বাবা মা সমাহিত, সেখানেই তার পরিবারের সদস্যদের রক্ত ঝরেছে। তবে শুধুমাত্র হাসিনা নিজে নন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাও তার সঙ্গে দেশে ফেরার পরিকল্পনা করছেন। উল্লেখযোগ্য নাম হল বাংলাদেশের প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও, যার বিরুদ্ধে মৃত্যু দেওয়া রয়েছে। তারও আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এর আগেও দেশে ফেরার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সুযোগ পাবো সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসি হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা শাস্তি দিয়েছে, আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইংলিশের রাজত্ব সবাই দেখেছে, রাজত্ব কিছুদিন দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চলায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো, এবং যে অবস্থায় আমি হোক আমি দেশের মানে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় এই বাংলাদেশই পড়ে আছে। কিন্তু নির্দিষ্ট করে মাসের কথাই প্রথম উল্লেখ করলেন শেখ হাসিনা। তাহলে যে আন্তর্জাতিক ক্ষেত্র বা ভারতের থেকে গ্রিন সিগন্যাল তিনি পেয়ে গিয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে কোনো আইনত বা আগেই জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা চাই যে তিনি দেশে আসুন, তিনি তার বিরুদ্ধে যে দণ্ড আছে তিনি সেটা চ্যালেঞ্জ করুন, তিনি আপিল ফাইল করুন, আমরাও চাই। এবং তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নেই। আদালতের নিয়ম বলছে মৃত্যুদণ্ডের আদেশে 30 দিনের মধ্যে আপিল করতে পারে আসামি। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তো সময়সীমা পেরিয়ে গিয়েছে। কিন্তু সিনিয়র আইনজীবী বাংলাদেশে এই নজিরও রয়েছে যে 10 থেকে 15 বছর পরেও আপিল করেছে আসামি। ফলে আদালতের উপর নির্ভর করছে কতটা সেই আপিল তারা গ্রহণ করবে। রাজশাকরা বলছেন তিনি গ্রেপ্তার হলেও তাকে মৃত্যুদণ্ডের সাজা দিতে পারবে না আদালত সেই মুহূর্তে, কারণ তিনি আপিল করবেন। এরপর আন্তর্জাতিক আদালত বিচার করতে পারবে, তার বৈধতা নিয়েও আইনি ক্ষেত্রে পদক্ষেপ করবেন শেখ হাসিনা। আর এখানেই বলা হচ্ছে আইনি জটিলতায় দীর্ঘ হবে সময়, আর দীর্ঘ সময়ে সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগকে হাসিনা শক্তিশালী করবেন। ফলে ফেরার পর কি পরিস্থিতি হতে পারে সেটা পুরোপুরি না বোঝা গেলেও আওয়ামী লীগের কি ভবিষ্যৎ, তার শেখ হাসিনা কি করতে চলেছেন সেটা বোধহয় আন্দাজ করাই যায়। দক্ষিণ এশিয়ার ইতিহাসে বাংলাদেশ বারবার টার্গেট হয়েছে। বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে একাধিকবার। 2024 সালের 5ই আগস্টের রেজিম চেঞ্জ নিয়ে অনেকগুলি বিষয় ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে বলা হচ্ছে এই বিষয় সন্দেহ নেই যে শেষ মুহূর্তে সেনাবাহিনীর আন্দোলনকারীদের প্রতি ঘুরে যাওয়াটা ছিল মাস্টার স্ট্রোক, যেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ সরকারকে ফিরে দিয়েছিল। রাজনৈতিক কারবারিরা বলছেন এই পুরো পরিকল্পনার পিছনে যে সেনাপ্রধান জেনারেল জামান ছিলেন সেটা স্পষ্ট অনুমেয়। তবে এখানেই থেমে নেই, এখনো রিজিম চেঞ্জের পরিকল্পনা চলছে বাংলাদেশে। এবার টার্গেট বিএনপি সরকার। দুবছর তো ডিপ স্টেট কাজ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং দেশীয় শক্তিদের সাহায্য নিয়ে। এবার কি হতে চলেছে? তবে সেনাবাহিনীর মধ্যে যে মার্কিন লবেজ পরিকল্পনা, এটা ইঙ্গিত বিভিন্ন সময় মিলে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে, যেটা নিয়ে নানা আলোচনা চলছে। অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুকার। ঠিক তেমনই আমেরিকা স্থপনে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে বাংলাদেশ আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে।
প্রথমত, একটি দেশের সংসদের ভবনের সামনে যেখানে অন্য একটি দেশের স্বাধীনতা দিবস উদযাপন, এটা একটি দেশে হলে আর সরকার চুপ থাকলে ধরে নিতে হবে পুরোপুরি নয়, অর্ধেক দেশটাই বিদেশিদের হাতে চলে গিয়েছে। যে সরকারের মনোদেশের জন্য কাঁদে সেখানে আর কিছুই বাকি থাকে না বলছেন বিশেষজ্ঞরা। তবে এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এলেন কি করে? সেনাপ্রধান শিখা অনির্বাণ নিভিয়ে ফেলা আর তারপর বাংলাদেশের রাস্তায় কালেমার পতাকা ওড়া। অনেকেই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন। পাকিস্তানের প্রভাব ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছেন শ্রুতি বিশেষজ্ঞরা। আর এখানেই বলা হচ্ছে, পাকিস্তানে যেমন বারবার রিজিম চেঞ্জের মার্কিন ডিপ স্টেটের কথা উঠে এসেছে, পাকিস্তান সেনাবাহিনীর ওই ডিপ স্টেটের পরিকল্পনায় যেমন সরকার পতন হয়েছে পাকিস্তানে, বাংলাদেশেও সেটাই লক্ষ্য করা যাচ্ছে। এখন পাকিস্তানের ছায়া দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতেও। পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মাখো মাখো সম্পর্ক, আর এটা পুরোটাই হচ্ছে মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনায়। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা জেনারেল ওয়াকারুজ্জামান এখানে সিংহাসনে বসিয়েছিলেন, এরপর তিনি হাসিনা সরকারের পতনের নেপথ্যে কাজ করেছেন। কিন্তু মজার বিষয় হলো, হাসিনাকে যখন 2024 সালের 5ই আগস্ট বলেছিলেন প্রাণ সংশয়ের কারণে আপনাকে দেশ ছাড়তে হবে, তখন মোটেও বুঝতে পারেননি তৎকালীন প্রধানমন্ত্রী। এমনকি খুব সুন্দর বন্দোবস্ত সামরিক বিমানে হাসিনাকে পাঠানো হয়েছিল ভারতে। কয়েক মাস কেটে যাওয়ার পর ধীরে ধীরে বেরিয়ে আসে আসলে পুরো ঘটনার মাস্টার মাইন্ড সেনা। কারণ হাসিনাকে নাকি সেনাপ্রধানের প্রতিনিধি নাকি আশ্বাস দিয়েছিলেন যে দেশের সব ঠিক আছে, অথচ তখন আন্দোলনের স্ফুলিঙ্গ চরম আকার ধারণ করে গিয়েছে। ফলে ভুল বার্তা দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার কাজ কার সেটা বুঝতে বাকি থাকে না। এখন তারিক সরকারের সঙ্গে কি সেটাই হচ্ছে? সেটার উত্তর অবশ্য সময় দেবে। আমি তাহলে এটুকু বলতে পারি যে আমি আছি, আজকে হয়তো এই দূরে আছি বলে সবার সাথে কথা বলতে পারছি। তারপর তো আমি সিদ্ধান্ত দিয়েছি আমি দেশে ফিরবো। ওরা বলে আমাকে নিয়ে যাবে, কিভাবে নেবে? আইনগতভাবে আমি দেশে ফিরতে চাই। আমি তো জানতাম না যে আমি দেশ থেকে বাইরে আসবো। হ্যাঁ, তার চেষ্টা ছিল, এবং ওই কথা তো এই সমন্বয়কারী একজন তো বলেই ফেলছে যে সেখানে টার্গেট ছিল গণভবনে, অন্য কিছু না। হয়তো আধা ঘন্টার জন্য বেঁচে গেছিলাম, তো বেঁচে গেছি বলে আজকে খোঁজ নিতে পারছি, খবর নিতে পারছি। আর সবই হারিয়েছে, আমার হারাবার কিছু নেই। সবাই মামলা দিয়ে তাদের সাজা দিয়েছে। আমার বোনটাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া, প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা। আর কত যে শত শত মামলা আওয়ামী লীগের নেতাকর্মী কয়েক লক্ষ মামলা দিয়েছে। আমাদের প্রায় 10,000 নেতাকর্মী হদিস পাওয়া যাচ্ছে না, মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের কোনো ঠিকানাও পাওয়া যাচ্ছে। এইভাবে তারা ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতা যাবে, এবং সব এই অন্যায় বিচার আমরা করবো ইনশাল্লাহ। সেই জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সেটুকু আমি বলতে পারি যে আজকে যারা এখানে স্বজনেরা বেদনামী আছেন, আমি তাদের সাথে সমন্বিত জানাই। কারণ আমি আমার বাবা মা ভাই সব এখন তো ঘর হারা, বাড়ি হারা, সবকিছু হারা। তারপর দেশের মাটিতেও না, এটাই কষ্ট। আমি তো জোর করে করে দেশে ফিরেছি, আবার দেশে আসবো। আর যারা এই ধরনের অন্যায় বিচার দান ঠিকানা সবকিছু রেখে দিচ্ছি, ইনশাল্লাহ সব কটাই কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা বিচার করবো, এই জন্য যে আদালতে তুলবো যেন সারা দেশের মানুষ বিচার যারা কি অন্যায়টা করছে সেটা যেন মানুষ জানতে পারে। একটা স্মৃতি ছিল 32 নম্বর, আমরা তো সেই বাড়ি জনগণকে দান করে দিয়েছিলাম, সেটাও তো ভেঙে শেষ করে দিয়ে। তারপরে বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে। বাংলাদেশের মাংস ভাগ্য নিয়ে ছিনিয়ে নিয়ে কাউকে খেলতে দেবো না। আমি আছি আপনাদের পাশে। সবাই জোর রাখেন। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তাদের সুস্থ হতে হবে, আর যারা আজ আমাদের মাঝে নাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সন্তান পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। সরকারের পক্ষে রায় সুপ্রিম কোর্টের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো বাংলাদেশে। আওয়ামী লীগ সরকার 5ম সংশোধনী এনে এই ব্যবস্থা বাতিল করেছিল। সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট, আর সেটা এবার বহাল রাখলো সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে যে কোনো মুহূর্তে সরকার পড়ে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে চলে যেতে পারে ক্ষমতা। এদিকে বাংলাদেশ সেনানিবাসে বেশ করোনা সন্দেহজনক। কেউ কেউ বলছেন সেনানিবাসে কিছু একটা হচ্ছে। তবে কি এবার সামরিক অভ্যুত্থানের পথে বাংলাদেশ? কি করবে তারিকের সরকার? প্রশ্নগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হলেও মজার বিষয় হলো শেখ হাসিনা সরকারের পতনের পর হাসিনা নিজেই চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার আনতে, কারণ দেশে অরাজক পরিস্থিতি কিছুতেই থামছিল না। তাহলে বলাই যায় হাসিনা যেটা চেয়েছিলেন সেটাই হলো। বৃহস্পতিবার যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট দিল, ঠিক তার পরের দিনই এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। সেখানে তিনি বলে দিলেন তিনি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। অনেকে বলছেন এতদিন শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রিন সিগন্যাল, ভারতের গ্রিন সিগন্যালের কথা বলা হচ্ছিল। এবার তো দেশ থেকেই তিনি গ্রিন সিগন্যাল পেয়ে গেলেন। 17 ডিসেম্বর নির্দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 5ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। আর এই সংবিধানে গণভোটের বিধান ফের যুক্ত করে উচ্চ আদালত, আর সেটা কি চ্যালেঞ্জ জানিয়ে আলাদা 3টি আপিল করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দেয়।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর গতিবিধি সন্দেহজনক বলে রাজনৈতিক মহলে প্রবল আলোচনা চলছে। শুধু তাই নয়, 3 প্রাক্তন সেনাকর্তার ভারতের অবস্থান এই আলোচনা আরো উস্কে দিয়েছে। তারা নাকি নিরাপত্তার কারণে ভারতে অবস্থান নিয়েছে, তাদের বিরুদ্ধে নাকি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন, স্রেফ কি সেটাই নাকি বড়সড় কোনো রহস্য রয়েছে? কারণ কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সেনানিবাসী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখা থেকে শুরু করে শিখা অনিদা চিবিয়ে ফেলা, যেগুলি অত্যন্ত সন্দেহজনক। তার মধ্যে বেশ কিছু মাস ধরে ক্ষোভের আভাস পাওয়া গিয়েছে সেনাবাহিনীর অন্দরে। গণঅভ্যুত্থানের সময় বেশ কিছু অভিযোগ এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বেশ কয়েকজন সেনাকর্তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে, যাদের বিচার এখনো চলছে। আগেই মূলত ওয়াকারের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে বাংলাদেশে। ফলে অনেকেই বলছেন, একদিকে যেমন ইসলামীকরণ শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সেনানিবাসে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, ঠিক অন্যদিকে আবার ক্ষোভের সঞ্চার। যে কোনো মুহূর্তে বহিঃপ্রকাশ ঘটলে সামরিক অভ্যুত্থান কেউ আটকাতে পারবে না। এমনিতে বিএনপি সরকার আইন শৃঙ্খলা আয়ত্তে নিয়ে আসতে পারেনি, ফলে কারণ কিন্তু অনেকগুলি রয়েছে। এদিকে হাসিনা সুদ চালাচ্ছেন, দেশের ফেরার আলটিমেটাম দিয়ে দিয়েছেন, মৃত্যু হলেও তিনি দেশের দরে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর সেটা ডিসেম্বরে। ফলে এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। সরকারকে হুঁশিয়ারি জামাতের, ক্রমশ উত্তপ্ত ঢাকার রাজপথ। সামলাতে পারবেন তো এবার তারেক রহমান? এতদিন জামাত এবং এনসিপি রাজপথে হুঁশিয়ারি দিচ্ছিল কেন? জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে সরকারকে। আগেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়েছিল বিএনপি, মানে জুলাই আন্দোলনে যদি কোনো জুলাই যোদ্ধা কোনো অপরাধ করে থাকে, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকারই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে না। তবে এখানেই বিষয় নেই, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে বলে সরকারের উপর ক্রমশ চাপ প্রয়োগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময় গণভোটের পক্ষে সায় দিয়েছিল বিএনপি, যার মধ্যে রয়েছে জুলাই সনদও। এর আগে বহুবার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঠিক করা হলেও শেষমেশ সরে আসে। অন্যদিকে গণভোটে বিএনপি সায় দিলেও ক্ষমতায় আসার পর তারা বেঁকে বসেছে তারেকের সরকার। এদিকে তারেক রহমানের সরকার গণভোটে হ্যাঁতে সায় না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সময় মতো নির্বাচন করাতেন না, আর সেই কারণে বিএনপি তাদের সায় দিতে বাধ্য হয়েছে। যে কারণে তাড়াতাড়ি নির্বাচন হয় আর বিএনপি ক্ষমতায় আসবে, সেটাতে তারা আত্মবিশ্বাসী ছিল। কিন্তু এখন এনসিপি ছেড়ে দিতে নারাজ। এতদিন তারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল কেবল, শেষমেশ রাজপথে নামলো এবার জামাত শিবির। প্রচ্ছন্নে যে এনসিপিও সমর্থন করছে সেটাও বলার অপেক্ষা রাখে না। শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানায়। এরপর সেখান থেকে ক্রমশ আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ বিরোধী কোনো বিদেশি আধিপত্য ষড়যন্ত্র দেশের জনগণ মেনে নেবে না। অতীতে জনগণ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করেছে, প্রয়োজনে ভবিষ্যতেও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হবে। এরপর জামাত বলছে, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের বিরুদ্ধে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের মোকাবিলা। কিন্তু কিছু মহল ধর্মীয় ইস্যুকে সামনে এনে দেশে বিভাজন সৃষ্টি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এখন প্রশ্ন, দেশে এমন পরিস্থিতি তৈরি হলে কি সামলাতে পারবে বিএনপি সরকার? কারণ এমনিতেই রাজপথ উত্তপ্ত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সামান্য কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগকে আটকাতে হিমশিম খেতে যাচ্ছে, সেখানে র্যাব পর্যন্ত নামাতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলের শক্তিকে কিভাবে মোকাবিলা করবে, এটাই কিন্তু বড় প্রশ্ন। তবে কূটনৈতিক বিশেষজ্ঞ জুলাই সনদকে সমর্থন করে ভোট করিয়ে তারেক সরকার ক্ষমতায় এসেছে। এখন তারা যে বেঁকে বসেছে, সেখানে দাঁড়িয়ে পরবর্তী ক্ষেত্রে এটার কারণে বিরক্ত হতে পারে তারেক সরকারকে। তার উপর জনরস্ত আছে, হামলা শিশু মৃত্যুতে ক্ষোভ হু করে বাড়ছে মানুষের। এখন দেখার বাংলাদেশের এই পরিস্থিতি আলাতে পারেন কিনা তারেক রহমান। তার মাথায় রাজনৈতিক পরিস্থিতিতে যে সেনাপ্রধানের দায়িত্বকালে দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে, ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতার পথ তৈরি হলে সেই ওয়াকারুজ্জামানই কেউ হতে পারেন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুখ। একটা সর্বভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা এবছরই বাংলাদেশে ফেরার ঘোষণা জল্পনা তুলে। এই নিয়ে বাতান্ত্রিক কি তা এখনো স্পষ্ট হয়নি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় নতুন করে বুক বাঁধছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা হয়েছে। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার আগ্রহের বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে নানান বিশ্লেষণ শুরু হয়েছে। ভবিষ্যতে যদি বাংলাদেশের সমঝোতার পরিবেশ তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেনাবাহিনী অন্যতম। তবে সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব কোনো রাজনৈতিক পক্ষে হয়ে কাজ করা নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতা, আইন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এই কারণেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ রাজনৈতিক মহল যেমন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তেমনি আন্তর্জাতিক ভূমিকা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গত বছরের রাজনৈতিক সংকটের সময় দেশের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হয়। সেই সময় সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সঙ্গে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা। পর্যবেক্ষকদের মতে ওয়াকারুজ্জামানের সবথেকে বড় শক্তি তার ভারসাম্যপূর্ণ নেতৃত্ব। সংকটের সময় তিনি সেনাবাহিনীকে অবস্থানে রাখার চেষ্টা করেছেন এবং দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এই কারণেই দেশে বিদেশে তার ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী সময়েও তার বক্তব্যে বারবার উঠে শান্তি, সংযম, পেশাদারিত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি। বিশ্লেষকদের একাংশ মনে করেন সংকট মোকাবিলায় তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান একজন দায়িত্বশীল সেনা পরিচয় বহন করে। এদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলে শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা নিয়ে আলোচনা চলছে। তাদের দাবি, রাজনৈতিক পরিবেশ অনুকূলে এলে তিনি আবার দেশের রাজনীতিতে হতে চান। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন যদি কখনো বাস্তবে ঘটে, তাহলে সেটি হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, রাজনৈতিক সমঝোতা এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে দিয়ে। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন ভবিষ্যতের যে কোনো জাতীয় সমঝোতায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ হতে পারে। আরেকটি বিষয় রাজনৈতিক আলোচনায় উঠে আসছে, শেখ হাসিনার সরকারই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল। ওয়াকারের বিভিন্ন বক্তব্যেও সেই পেশাদারি প্রতিফলন দেখা গেছে বলে অনেকে মনে করেন। একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তিনি যদি রাষ্ট্রীয় স্থিতিশীলতা, নিরপেক্ষতা এবং সাংবিধানিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যান, তাহলে ভবিষ্যতে যে কোনো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ থাকতে পারে। আর সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবথেকে বেশি উচ্চারিত প্রশ্ন, নতুন সমঝোতার পথে কি সেনাপ্রধান ওয়াকারই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেতু? তাই বাংলাদেশে নতুন সমঝোতার পথ খুললে সেই পথের অন্যতম আস্থার নাম কি জেনারেল ওয়াকারুজ্জামান। একটি তরুণ প্রাণের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বিএনপি সরকারের ন্যায় বিচারের ওপর মানুষের বিশ্বাসকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফরিদপুরে আইন কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রান্তের হেফাজতের মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। পরিবারের দাবি, আটক করার সময় প্রকাশ্যে মারধর করা হয়, পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় এবং ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গিয়েছে। বিএনপি সরকারের পুলিশ প্রশাসন টাকার অঙ্ক বাড়তে বাড়তে ১ লাখ টাকায় পৌঁছায়। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি নয়, পরিবারের হাতে ফিরে আসে প্রান্তের নিথর দেহ। অন্যদিকে বিএনপি সরকারের পুলিশ দাবি করেছে প্রান্ত অসুস্থ হয়ে মারা গেছেন এবং তার সঙ্গে কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু সিসিটিভির ফুটেজে দেখে নিশ্চিত যে হেফাজতে থাকা অবস্থাতেই তাকে টাকা না পেয়ে অমানবিকভাবে প্রহারের মাধ্যমে প্রান্তকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, পরিবারের অভিযোগ, সাক্ষীদের বর্ণনা এবং ঘটনাকে ঘিরে উঠে আসা বিভিন্ন অসঙ্গতি এখন প্রমাণ করছে বিএনপি প্রশাসন এখন বিএনপি দলের মতোই চাঁদাবাজিতে উন্মুক্ত। চাঁদাবাজির টাকা না পেলেই পুলিশ হেফাজতকেই মৃত্যুকূপে রূপান্তরিত করেছে। এটি শুধু একটি হেফাজতে মৃত্যুর ঘটনা নয়, বরং বিএনপি সরকারের আইনের শাসন, মানবাধিকার এবং রাষ্ট্রের বাস্তব চিত্র। একটি সভ্য রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে চাঁদাবাজি করানো, এটা বিএনপি সরকারের নতুন প্ল্যানের অংশ। এখন দেশের সাধারণ মানুষও জানতে চায়, একজন তরুণের হত্যা নাকি এর পেছনে আছে বিএনপি সরকারের রাজনৈতিক দমনপীড়নের নতুন কোনো পরিকল্পনা। বিএনপি সরকারের ক্ষমতার অপব্যবহার, নির্যাতন এবং দুর্নীতির নির্মম বাস্তবতার উদাহরণ হল ইশতিয়াক আহমেদ প্রান্ত। দেশে ফিরতে দলীয় স্তরে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্য দফায় দফায় তিনি ভারতে এবং অন্যান্য দেশে অবস্থানরত নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক শুরু করেছেন। শনিবার দিল্লি রওনা হয়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে আছেন ঢাকায় আওয়ামী লীগের সদর অফিসের দপ্তরের সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি গণ অভ্যুত্থানের পর মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। কিছুদিন যাবৎ তিনিও কলকাতায় আছেন বলে খবর। লন্ডন থেকে কিছুদিন আগে কলকাতায় এসেছেন আরেক আইনজীবী নেতা সম রেজাউল করিম। বাংলাদেশের সাবেক মৎস্য ও জলসম্পদ মন্ত্রী করিম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নামজাদা ব্যারিস্টার। তিনি অতীতে শেখ হাসিনার একাধিক মামলায় আইনজীবী হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। গণ অভ্যুত্থানের পর থেকে তিনি দেশ ছাড়া। কলকাতা থেকে তিনিও দিল্লি যাচ্ছেন শেখ হাসিনার তলব পেয়ে। আওয়ামী লীগ সূত্রের খবর, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়, আইনি, প্রশাসনিক ও কূটনৈতিক বিষয়গুলি দেখভালের জন্য আইনজীবীদের নিয়ে একটি টিম গঠনের ভাবনাচিন্তা শুরু হয়েছে, যারা শেখ হাসিনার হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করবেন। সেই তালিকায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী, নওফেল এবং ব্যারিস্টার সম রেজাউল করিম থাকতে পারেন। হাসিনার হয়ে রাষ্ট্রসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন নওফেল। একইভাবে আওয়ামী লীগ চেয়ারম্যান শেখ হাসিনার মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে কোনো নেতাকে।
যিনি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন। এই ব্যাপারে রাজনৈতিক প্রাজ্ঞ, তার পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তি এবং দলে গ্রহণযোগ্যতার বিষয়টিকে বিবেচনায় রাখা হচ্ছে। আওয়ামী লীগের একটি সূত্রের খবর, এইসব সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়ে দেওয়া হতে পারে। হাসিনার নির্দেশে ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে নিষ্ক্রিয় কমিটিগুলিকে সক্রিয় করা হচ্ছে নতুন সদস্যদের যুক্ত করে। এই ব্যাপারে শেখ হাসিনার নির্দেশ হল, যারা জেল জুলুম মোকাবেলা করছে এবং এলাকায় মাটি কামড়ে পড়ে থেকে বিএনপি জামাতের সন্ত্রাস মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, তাদেরকে নেতৃত্বে সামনের সারিতে আনতে হবে। দেখা যাচ্ছে সদ্য গঠিত নতুন কমিটিগুলিতে এমন নেতাদের নাম রয়েছে যাদের অনেকেই জেলে আছেন অথবা জামিনে মুক্ত। হাসিনা ডেকে পাঠিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য রোকেয়া প্রাচীকে। তিনি বেশ কয়েক মাস হল ভারতে অবস্থান করছেন। আওয়ামী লীগের হয়ে রাজনৈতিক প্রচারে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই নেত্রী, যিনি পেশাগতভাবে একজন স্বনামধন্য অভিনেত্রী। দিল্লি গিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের কন্যা এস আমরিন রাখিও। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক। দিল্লি গিয়েছেন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা বারুই এবং খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান অপু ত্রিপুরা। শেখ হাসিনা দিল্লিতে ইতিমধ্যে প্রায় 100 নেতার সঙ্গে দেখা করেছেন। লন্ডন এবং আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতারাও বাংলাদেশের রফতানি খাত এখন হাঁটুপানিতে ডুবছে, আর দায়িত্বে থাকা বিএনপি জামাত জোট তাদের চিরপরিচিত নীরবতায় মোড়া। 2025-26 অর্থবছর শেষে রফতানি কমেছে, পোশাক খাত মুখ থুবড়ে পড়েছে, কারখানা বন্ধ হচ্ছে রোজ। অথচ তত্ত্বাবধায়ক সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে তারা আবার সেই 2001-6 সালের অন্ধকার সময়কেই ফিরিয়ে আনতে ব্যস্ত। দেশের মোট রফতানি $48 বিলিয়ন থমকে গেছে, প্রবৃদ্ধি নেতিবাচক। অথচ এই দুর্যোগে সরকারের পক্ষ থেকে কোনো জরুরি বৈঠক নেই, কোনো দিক নির্দেশনা নেই। জ্বালানির দাম আকাশছোঁয়া, গ্যাস নেই, ব্যাংক ঋণের সুদের শ্বাসরুদ্ধ শিল্প মালিকেরা। তার উপর জামাতের ঘনিষ্ঠজনদের দৌরাত্মে ব্যবসায়িক পরিবেশ যেন তাসের ঘর। ঈদের পরপরই গাজীপুর, সাভার, আশুলিয়ায় কারখানা বন্ধের খবর যেন রোজনামচা। ইউনিক ডিজাইনার্স বন্ধ হয়ে 1800 শ্রমিক পথে, লিথি গ্রুপের 5 কারখানা বন্ধ, ইসলাম গার্মেন্টস তালা মেরেছে। অথচ শ্রমিকদের পাশে দাঁড়ানোর বদলে সরকার যেন পাথরের মূর্তি। জামাতের শ্রমিক সংগঠনগুলোও যেন বধির, কারণ তাদের আনুগত্য মালিকপক্ষের দিকে, শ্রমিকের দিকে নয়। 1 বছরে শ্রমিকের মজুরি বেড়েছে, সুতার দাম বেড়েছে 10%, রাসায়নিকের দাম 50% পর্যন্ত লাফিয়েছে। অথচ ক্রেতারা দাম বাড়াতে নারাজ। উল্টো বিএনপি জামাত সরকার ব্যবসাবান্ধব কোনো নীতি দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়িয়ে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে, ব্যাংক ঋণের সুদের বোঝা চাপিয়ে তারা যেন শিল্পকে শেষ করার মিশনেই নেমেছে। মনে পড়ে 2001-6 সালের সেই সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাটের কথা। আবার সেই একই চিত্র। তখনও বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও জামাতের দোসররা অর্থনীতির সর্বনাশ করেছিল। আজ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। বিশ্ববাজারে ভিয়েতনাম, কম্বোডিয়ার কাছে আমরা পিছিয়ে পড়ছি, কারণ সেখানে স্থিতিশীলতা আছে। আমাদের এখানে আছে অনিশ্চয়তার রাজত্ব। অর্থনীতি চলে আস্থার ওপর, আর বিএনপি জামাত জোট ব্যবসায়ী, শ্রমিক, উদ্যোক্তা সবার আস্থা নষ্ট করে ফেলেছে। লাভ নয়, অনেক কারখানা চলছে শুধু কর্মসংস্থান বাঁচাতে। নতুন বিনিয়োগ প্রায় বন্ধ। যে দেশে পোশাক খাতি 80% রফতানি আয় যোগায়, সেখানেই যদি এই দুরবস্থা হয়, তাহলে $150 বিলিয়ন যে স্বপ্ন দেখানো হচ্ছে তা নিছক প্রহসন ছাড়া কিছু নয়।